এবার কঠিনভাবে ফেঁসে গেল ডক্টর মোহাম্মদ ইউনূস। ভয়ানকভাবে খেপেছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। ডক্টর ইউনূসের নামে করা হলো রাষ্ট্রদ্রোহী মামলা, যার সর্বনিম্ন সাজা ফাঁসির রায়। বেশি সময় পর আবার প্রেস সচিব পেলেন মহামান্য রাষ্ট্রপতি। এ দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছে তথ্য ক্যাডারের সাবেক কর্মকর্তা মোহাম্মদ সরোয়ার আলমকে। বিএনপি সরকারে আসায় এক কারাগার থেকে মুক্তি পেয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মুক্তি পেয়ে প্রাণ ভরে কথা বলেছেন সাংবাদিকদের সাথে। বলেছেন, গত 7 দিন ধরে বেশ ভালো আছি, অর্থাৎ বিএনপি ক্ষমতায় আসার পরের 7 দিন। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে নানান মুখী গুঞ্জন আমরা গত কয়েকদিন ধরে শুনতে পাচ্ছি, বিশেষ করে বিএনপি সরকার গঠনের পর থেকে, এবং সম্ভবত তারই ধারাবাহিকতায় নির্বাচন পরবর্তী পরিস্থিতি এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে দলীয় সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইউনূস সরকারের সময় বিএনপি তাকে রীতিমতো পাহারা দিয়ে রক্ষা করেছে। প্রশ্ন হলো, এই খাঁটি আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে রক্ষায় কেন তৎপর ছিল বিএনপি? প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরই আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নজরকাড়া পরিস্থিতিতে পড়েছেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই পাকিস্তান, চীন এবং ভারত তিনটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তির কাছ থেকে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ এসেছে। হাসনাত আব্দুল্লাহকে ট্যাগ করে হঠাৎ নাসিরউদ্দিন পাটোয়ারির আক্ষেপ। হাসনাত কই? লীগ তো দোকান খোলা শুরু করছে। উত্তরে হাসনাত আব্দুল্লাহর কণ্ঠে রীতিমতো যেন হতাশা শোনা গেল। বললেন, সবকিছুই সমঝোতা। বিগত ফ্যাসিবাদী সরকারের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মোট 2208টি মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আসসালামু আলাইকুম, জানিয়ে দিব এই মাত্র পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ দেখতে ভালোবাসেন, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। তাহলে কথা লম্বা না করে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। ক্ষমতা ছাড়বার পর যে পরিমাণ সংবিধান লঙ্ঘনের ঘটনা ঘটেছে 18 মার্চ ধরে তার নেতৃত্বে, সে কারণে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা উচিত, এই আলোচনা যখন ছিলই, তখন বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক কালের কণ্ঠকে এক সাক্ষাৎকার দিয়ে ব্যাপক আলোড়ন তৈরি করেছেন। সে সাক্ষাৎকারে রাষ্ট্রপতি অভিযোগ করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সংবিধানের কোনো বিধানই মানেননি। এই সাক্ষাৎকারটি প্রকাশিত হবার পর ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার যে অভিযোগ, সেই অভিযোগ নিয়ে আলোচনা আবার চাঙা হয়েছে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, সিনিয়র অ্যাডভোকেট মোহসেন রশিদ তিনি ঘোষণা দিয়েছেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে তিনি সংবিধান লঙ্ঘনের দায়ে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করবেন। কিন্তু রাষ্ট্রপতির সাক্ষাৎকারের দ্বিতীয় কিস্তিতে রাষ্ট্রপতি যখন অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের সকল দায় স্বীকার করেন, বা তিনি বলেন তিনি সেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন, যে সরকারের কোনো সাংবিধানিক ভিত্তি ছিল না, কিংবা রাষ্ট্রপতি যে সংসদ ভেঙে দিলেন, এসব সংবিধানের বাইরে গিয়ে বিভিন্ন পদক্ষেপ যে তিনি নিলেন, তাহলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ কি আনা সম্ভব নয়, বা তাকে কি রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত হতে হবে না? এই নিয়ে আলোচনায় আমার সঙ্গে সংযুক্ত হয়েছে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহসেন রশিদ। মোহসেন রশিদ, আপনাকে স্বাগত জানাই। অ্যাডভোকেট মোহসেন রশিদ, আপনি ডক্টর ইউনূসের নাম বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করবেন এমন ঘোষণা দিয়েছেন সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে, কিন্তু ইউনূস সাহেবকে কি একা অভিযুক্ত করা যায় সংবিধান লঙ্ঘনের দায়ে, নাকি তাকে অভিযুক্ত করলে সেই অভিযোগে আসলে সেনাপ্রধান, রাষ্ট্রপতি সকলেই জড়িত হয়ে পড়েন, কারণ তার সরকারটি তো তারা গঠন করে দিয়েছিলেন? আমি যে জিনিসটা ফর্মুলেট করছি সেটা হচ্ছে সামথিং লাইক দিস, যে আমি একটা নোটিশ দেব গভর্নমেন্টকে একটি কমিশন করার জন্য। এই কমিশনকে টার্মস অফ রেফারেন্সে থাকবে ইনকোয়ারিজ করার জন্য, যেমন ফর ইনস্টেন্স ওনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপার, কারাপশনের ব্যাপার, সংবিধান লঙ্ঘন করার ব্যাপার। যেমন উনি কোনো সময় কিন্তু রাষ্ট্রপতির কাছে যান নাই, যেটা সাংবিধানিক কনস্টিটিউশনালি এটা প্রয়োজন ছিল। বিকজ আমরা যে এই সরকারটি গঠন করেছিলাম, ব্যাক অফ দ্য মাইন্ড ছিল কেয়ারটেকার গভর্নমেন্টের যে পজিশনটা ছিল, সেটা ব্যাক অফ দ্য মাইন্ড, যদিও সেটা সংবিধানে নাই। তো সেখানে যেটা ছিল যে যিনি চিফ অ্যাডভাইজার হবেন তিনি প্রধানমন্ত্রী, উইল বি ডিমড টু বি দ্য প্রাইম মিনিস্টার, এরকম একটা ছিল। কিন্তু এইখানে যে 106 যেটা আছে, যেটার উপরে উনি ওথ দিয়েছেন, এই ওতে কিন্তু প্রাইম মিনিস্টারের কথা লেখা নাই। নাম্বার 2 যেটা আছে সেটা হলো যে আপনারা সবাই জানেন যে 106 অ্যাপেলেট ডিভিশনে 2 জন চিফ জাস্টিস এন্ড জাস্টিস ইনায়েতুর রহিম তারা তখন ক্যান্টনমেন্টে ছিলেন, দে ওয়্যার নট অ্যাভেলেবল। সো এখন এই যে শুধু অ্যাটর্নি জেনারেল ছিল, অ্যাটর্নি জেনারেল ওয়াজ অ্যাপয়েন্টেড, কিন্তু আমরা শুনেছি আগেই, কিন্তু তার অ্যাপয়েন্টমেন্ট যেটা আছে সেটা হয়েছে যেদিন উনি এসেছেন 8 তারিখ সকালে। ঠিক আছে, 8 তারিখে যখন তার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, তো এটা রাষ্ট্রপতি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, বিকজ ওনাকে বলা হয়েছে 106 করতে হবে, আপনি অ্যাপয়েন্টমেন্ট দেন অমুকের। নাও আপনারা জানেন যে অ্যাটর্নি জেনারেল যিনি ছিলেন ওই সরকারের, ইন্টারিম সরকারের, উনি এখন আবার মন্ত্রী এই সরকারে। তো এই যে জিনিসটা আছে, এইটা নিয়ে একটা আমার কেস, আমি যদি কেস করবো বা রিড করবো নোটিশ দেওয়ার পর, সেটা হবে টু ইনস্টিটিউট কমিশন। কমিশন যে টার্মস অফ রেফারেন্স হবে, ওই টার্মস অফ রেফারেন্স গুলি আমি আমার নোটিশে দিয়ে দেবো যে কাজটা কি করবে এই কমিশন, ওইখানে যে উনি কি ডিসিশন করেছেন কিনা। বিকজ আমি দেশদ্রোহিতার মামলা তো আনতে হলে রাষ্ট্রপতি সরকার লাগবে, সরকারের স্যাংশন ছাড়া এটা তো আনা যাবে না। সো আই উইল আস্ক দি গভর্নমেন্ট টু ইনস্টিটিউট দি কমিশন। এইভাবে এই জিনিসটা আমি করতে চাচ্ছি।
ফর্মুলেশন করছি আমি। খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে রাষ্ট্রপতির সাক্ষাৎকারের যে দ্বিতীয় পর্ব কালের কণ্ঠে, সেখানে রাষ্ট্রপতি কিন্তু ওই যে 106 যে তাকে এক রকমের চাপ প্রয়োগ করে আইন মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছিল কিনা এসব যে এক রকমের জল্পনা ছিল, সন্দেহ ছিল, সেসব দূর করেছেন। তিনি বলেছেন, তিনি মাথা থেকে বের করেছেন যে 106 এর মাধ্যমে সাংবিধানিক প্রক্রিয়ায় একটা সংবিধানের বাইরের সরকার গঠিত হতে পারে, এবং তিনি দাবি করেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ওই সাক্ষাৎকারে যে তিনি নাকি প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে তখন ফোনে কথা বলেছেন, অথচ ওবায়দুল হাসান আর এনায়েতুর রহিম এই দুই আপিল বিভাগের বিচারপতিরা তখন ক্যান্টনমেন্টে, এবং রাষ্ট্রপতি দাবি করছেন যে আপিল বিভাগ নাকি বসেছিল, দুজন বিচারপতি বেঞ্চে বসেছিলেন আর অন্যরা সবাই ভার্চুয়ালি যুক্ত হয়েছিল, অথচ 7 তারিখ থেকে সকল বেঞ্চ বসা কিন্তু সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের বিবৃতি দিয়ে বন্ধ ছিল। এমনকি অ্যাটর্নি জেনারেলের নিয়োগ করার ইখতিয়ারও তো সংবিধানে নাই রাষ্ট্রপতির। কাজেই সংবিধান লঙ্ঘনের অভিযোগ যদি ওঠে, এখন এই সাক্ষাৎকারের পরে তো মনে হচ্ছে রাষ্ট্রপতির প্রতি প্রথম অভিযোগ উঠতে হয়। এখন এখানে একটা ছোট ডিফিকাল্টি হচ্ছে যে আমি একটা মামলা করেছিলাম 106, যে এই 106 হয় নাই, বিকজ এরা দুজন ছিল না এখানে, এবং সুপ্রিম কোর্টের রেকর্ডেও দেখা যাচ্ছে না যে কোনো রেফারেন্স হয়েছে। বিকজ এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে সুপ্রিম কোর্ট হচ্ছে কোর্ট অফ রেকর্ড, এই কোর্ট অফ রেকর্ডে সবকিছু থাকে, এইখানে এই জিনিসটা নাই, ওরা দেখাতে পারে নাই। সো এইটা ইভেন যেভাবে জিনিসটা লেখা আছে সেখানে দেখা যাচ্ছে যে মন্ত্রণালয় থেকে এটা পাঠানো হয়েছে। সো ওইখানে একটা কনফিউশন আছে, আর ওইটা যেভাবে অর্ডারটা লেখে কোর্ট ওইখানে ওইভাবে লেখা নাই, যেভাবে আছে আমরা ফেসবুক থেকে যেটা পেয়েছি, এটা হচ্ছে যেরকম সরকারি নোটই লেখা হয় ওই স্টাইলে লেখা আছে, ওই কাগজটা 1 পাতা কাগজ, হ্যাঁ, এইভাবে এটা হয় না। ইভেন আমাদের কোর্টের যদি ক্লার্ক যদি লেখে, বেঞ্চ অফিসার জজ সাহেবদের যদি ডিক্টেশন দেন, উনিও জানেন যে কিভাবে লিখতে হয়, বাট এইটা ওইভাবে লেখা নেই। বাট এনিওয়ে, আমি এটা করার পর তো আমি হেরে গেছি, অ্যাপেলেট ডিভিশন পর্যন্ত হেরে গেছি। হারার পর এখনো ওরা তো আমার ইয়েটা ডিসমিস করে দিয়েছে, অ্যাপেলেট ডিভিশন পিটিশনটা ডিসমিস করে তারা বলেছে যে তারা অবজারভেশন দেবে। কিন্তু আজ এতদিন হয়ে গেল, আমি এখন পর্যন্ত অর্ডার পাই নাই, রায়টা এখনো বের হয় নাই এতদিনে, আজ প্রায় শুনানি শেষ হয়েছে 1-1.5 মাস হয়ে গেছে। হ্যাঁ, সো এই যে সমস্যাগুলি, অনেক বেআইনি কাজ হয়েছে, লঙ্ঘন হয়েছে সংবিধান, বিকজ ওথ নিয়েছে সংবিধানে। যেমন উনি কোনোদিন যায়নি রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতিকে রিপোর্ট করতে হয়, আপনি দেশের বাইরে গেলে দেশে ফেরার পরে 2 বার রিপোর্ট করতে হয়, কোনো পলিসি ডিসিশন নিলে আপনাকে আলাপ করতে হয় রাষ্ট্রপতির সাথে। তো এরকম অনেক কিছু হয়েছে, যার জন্য দায়ী হলেন যিনি চিফ অ্যাডভাইজার, বিকজ উনি তো ওথ দিয়েছেন সংবিধানের উপরে। উনি যখন প্রাইম মিনিস্টারের মতন কাজ করছেন, প্রাইম মিনিস্টারের মতন কাজ করলে তো ওনাকে রিপোর্ট করতে হবে। আর আমরা যদি ধরে নেই, যেহেতু প্রাইম মিনিস্টারের কথা লেখা নাই সে ওই 106 এর অ্যাডভাইসে, সেটা যদি না লেখা থাকে, তাহলে উনি কি করেছেন, উনি কি হেড অফ গভর্নমেন্ট হতে পারেন? দ্যাট উইল বি অ্যানাদার কোয়েশ্চেন দ্যাট আই উইল রেজ, বিকজ যে কেয়ারটেকার গভর্নমেন্টের যে পদ্ধতিটা ছিল সেখানে স্পষ্ট লেখা আছে যে প্রাইম মিনিস্টার হ্যান্ড ওভার পাওয়ার টু দি চিফ অ্যাডভাইজার, যে ডিম টু বি প্রাইম মিনিস্টার হবে। এইখানে এই লাইন নাই, এখানে শুধু আছে 106 রেফারেন্সে যে রাষ্ট্রপতি শপথ পড়াতে পারেন, দ্যাটস ইট, আর কিছু নাই। তো এই জন্য এই যে অ্যানোমালিজ গুলি আছে, কে ক্রিয়েট করেছে, কমিশন হলে ওই প্রেসিডেন্টের ব্যাপারেও তারা দেখবে যে প্রেসিডেন্ট করেছে, প্রেসিডেন্টের এই স্টেটমেন্ট আছে, না কে করেছে কে করে নাই, উই ডোন্ট নো। তবে আমি নিজেতে এই কাগজটি দেখেছি যে সামারি যেটা গেছে, যে 106 এর যে করে মন্ত্রণালয় থেকে সামারি রাষ্ট্রপতির কাছে গেছে, ওই সামারিটা উনি এপ্রুভ করেছেন, এপ্রুভ করে 9টার সময় উনি ওথ দিয়েছেন। বিকজ আগে কথা ছিল 7টার সময় ওথ হবে, হয় না, বিকজ এইসব তার সাথে চলতেছিল, এই 7টা থেকে 9টা পর্যন্ত এইসব তার সাথে চলতেছিল। কাজেই রাষ্ট্রপতি যদি এটা বলেন, উনি যদি স্বীকার করেন তাহলে ফাইন, এখন তো উনি ইন্টারভিউতে এই কথা বলে দিয়েছেন। তবে ওইটা আমি দেখেছি উনার শরীর বিএনপি সরকার এই কমিশন গঠন করতে আগ্রহী হবে কেন? কারণ বিএনপি সরকারের যে নির্বাচনের মাধ্যমে, এই অন্তর্বর্তীকালীন সরকারের আয়োজিত নির্বাচনের মাধ্যমেই তো তারা নির্বাচিত হয়ে এলো, তাহলে এই সরকার কি ওই ইউনূস সরকারের সাংবিধানিকতা নিয়ে প্রশ্ন তোলার জায়গায় থাকবে, বা তুলে তাদের নিজেদেরকে বিপদে ফেলবে? দেখেন, কমিশন আমি যদি চাই, ওরা যদি না করে বা আমাকে উত্তর না দেয়, তাহলে আমার অপশন হলো যে আমি হাইকোর্টে গিয়ে একটা রিট পিটিশন করবো টু ডাইরেক্ট দি গভর্নমেন্ট টু ফর্ম কমিশন অফ ইনকোয়ারি, এটা দেখার জন্য এগুলি। তারপরে আমাকে যদি রিটে যদি তারা এলাউ না করে, আমি অ্যাপেলেট ডিভিশনে যাবো। অ্যাপেলেট ডিভিশনে আমি যদি হেরে যাই, রিভিউ ফাইল করে ছেড়ে দেবো। তার কারণ হচ্ছে যে এক না এক সময় তো এটা ইনভেস্টিগেট হবে। সো লিভ ইট দেয়ার, রিভিউ ফাইল করে তারপরে দেখা যাক না কি হয়।
সরকার কিছু পরিবর্তন আনছে আদালত পাড়াতেও। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অত্যন্ত স্পর্শকাতর ট্রাইব্যুনাল, এই হাই প্রোফাইল ট্রাইব্যুনালের হাই প্রোফাইল চিফ প্রসিকিউটরকে সরিয়ে দিয়েছে এবং সেখানে একজন বিএনপি পন্থী আইনজীবীকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছে। এর কি তাৎপর্য আপনি দেখেন? আর অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ বেরিয়ে আসছে তাজুল ইসলামের নিজের প্রসিকিউশন টিমের সদস্যদের কাছ থেকেই, মানে পুরোটা জি। একটা সন্দেহের মধ্যে পড়ে যাচ্ছে কিনা? দেখেন, আমার প্রথম কথাটা হলো, আমি এই যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আছে, আমি এইটাকে আহ, আইনগত আছে, কিন্তু এইটা একটি পার্টিকুলার পারপাসের জন্য করা হয়েছিল, টু ট্রাই দি পাকিস্তানিজ। এই জন্য এটা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল নাম ছিল এটার। পাকিস্তানিদেরকে যখন সিমলা এগ্রিমেন্ট হয়ে গেল, তারপরে সিমলা এগ্রিমেন্টের ফলশ্রুতিটা হয়েছিল দিল্লি এগ্রিমেন্ট হলো, যেখানে ডক্টর কামাল হোসেন, আব্দুল আজিজ, পাকিস্তানের ফরেন মিনিস্টার আসওয়ান সিং সই করে যখন বললেন যে না আমরা সব মাফ করে দিলাম, দেখে নাও গো হোম, ছেড়ে দেওয়া হলো ওদেরকে। তারপরে তো এই ট্রাইব্যুনালের আর কোনো অস্তিত্ব থাকার কথা না, ইট শুড নট বি দেয়ার। তো এইটা যেহেতু রয়ে গেছে, 2009 সালে এইটাকে শেখ হাসিনার গভর্নমেন্ট ব্যবহার করে আপনার ফাঁসি টাসি দিয়েছে, কিছু ইয়ে করেছে। এখন হলো কি, 2024-এ এসে আবার কিছু অর্ডিন্যান্স করে, অ্যামেন্ডমেন্ট করে, আইনে ব্যাপক অ্যামেন্ডমেন্ট করে আবার এইটাকে রেখে দেওয়া হয়েছে শেখ হাসিনাদেরকে ফাঁসি দেওয়ার জন্য, বুঝছি। তো এইটাকে যদি আপনি কন্টিনিউয়াসলি যদি স্ট্যাটিউট বুকে থাকে, আইনের বইতে যদি থাকে, স্ট্যাটিউটে যদি থাকে, তাহলে এটা কনস্ট্যান্টলি অ্যাবিউজ হবে। আজকে যারা আছেন ওদের জন্য অসুবিধা হতে পারে যে কোনো এক সময়, আই ডোন্ট নো, বিকজ আপনি যখন দেশ পরিচালনা করবেন তখন কিন্তু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এরাইজ করবে। ধরেন ছাত্ররা যদি প্রবলেম করছে ইউনিভার্সিটিতে, এদিক ওদিক মিছিল বের হচ্ছে, মব সৃষ্টি হচ্ছে, কোথাও আগুন দিচ্ছে, সো পুলিশ উইল হ্যাভ টু ওপেন ফায়ার। কোনো উপায় নেই, ধরেন আগে টিয়ার গ্যাস মারবে, এইসব করবে, বাট তারপরে যদি এমন সিচুয়েশন দাঁড়ায়, ওদেরকে তো গুলি চালাতেই হবে টু ডিসপার্স দ্য ক্রাউড। আর এটা বাংলাদেশে সবখানেই এরকম সিচুয়েশন যখন হয়, এইগুলি এরকম ভায়োলেন্স হয়। তো আমার কথা হচ্ছে যে তাহলে আমি আবার কি আইসিটি ব্যবহার করে বলতে চাই তুমি এখানে গুলি করে চাই তুমি মাইরা পড়েছো, সো নাও তোমাকে আইসিটিতে ট্রায়াল করবো, বিকজ দ্যাট ইজ জেনোসাইডাল, বাট দ্যাট ইজ একটি গোষ্ঠী, ছাত্ররা ছিল ওদেরকে মেরেছো, ওটা একটা গোষ্ঠী ছিল। সো এই যে এই জিনিসগুলি তো আমাদেরকে শেষ করতে হবে। We must take this out of the statute books. এইটা রয়ে গেছে। এখন এই গভর্নমেন্ট, যেটা ইন্টারিম গভর্নমেন্ট ছিল, এরা এইটাকে ব্যবহার করেছে। আপনি জানেন যে জামাত ইসলামী সবখানে দখল করেছিল, এবং তাজুলও বেসিক্যালি জামাত রিলেটেডই ছিল, বরং যারই প্রসিকিউটর সেখানে আছে তারা মোটামুটি জামাতের গন্ধই আছে ওদের গায়ে, ঠিক আছে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি হোয়াটএভার। তো ওরা শেখ হাসিনার বিরুদ্ধে একটি ভেঞ্জেন্সের সাথে, যে ওকে দেখে নিতে হবে, ওকে শেষ করতে হবে, বিকজ যদি জামাত নেতাদেরকে হ্যাঙ্গিং হয়েছে, ওদেরকে এখানে ট্রায়াল হয়েছে, তো তাজুল ওই ভেঞ্জেন্সের সাথে কাজ করতেছিল খুব বেশি, এবং আইনের জন্য ওইটা খুবই খারাপ। আপনাকে খুব নিউট্রাল হয়ে কাজ করতে হবে অ্যাজ আ প্রসিকিউটর। তো আমিনুল ইজ এ গুড পারসন, আমি ওকে খুব ভালো জানি। সে বিডিআর এর মামলাগুলি ডিফেন্সে ছিল, অনেক মামলা করেছে, এবং ইজ এ গুড পারসন। যে ওরকম ওই মনোভাব নিয়ে সে কাজ করবে না ওইখানে, এবং আমার ধারণা হচ্ছে পুরো প্রসিকিউশন টিমটা ইভেন্চুয়ালি চেঞ্জ হবে। এই যে মানে সব পেশাতেই তো বাংলাদেশে ভীষণভাবে একটা ওই যে রাজনৈতিক পরিচয় জানা যায় মানুষদের, এবং এই যে চিফ প্রসিকিউটর পদে যেমন জামাতপন্থী তাজুল ইসলাম ছিলেন, সেখানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আমিনুল ইসলাম এলেন। এখন 2024-এর আগস্টের পর তো আপিল বিভাগের সব বিচারপতিদের পদত্যাগ করতে হয়েছে, হাইকোর্ট বিভাগ একদম ঢালাও ভাবে পরিবর্তন করে নতুন বিচারপতিদের নিয়োগ দেওয়া হয়েছে। আপনার কি মনে হয় যে সকল প্রতিষ্ঠানেই যেভাবে বিএনপি সরকার আসবার পর একরকমের পরিবর্তন আনছে, বিচারালয় আবারও একটা পরিবর্তন দেখবে কিনা, এবং রাজনৈতিক প্রভাবটা 18 মাসে খুব জোরালো হয়ে উঠেছিল কিনা, পরিবর্তন প্রয়োজনীয় কিনা? দেখেন, পরিবর্তন তো করা প্রয়োজন ছিল, এবং হয়তো এখনো আছে। বিএনপি গভর্নমেন্ট যেটা করছে, আমি মনে করি যে ওদেরকে আমাদেরকে স্পেস দিতে হবে। তারা তো ইলেকটেড গভর্নমেন্ট, 2/3 মেজরিটি দিয়ে তারা ইলেকশন জিতে এসেছে। সো ওদেরকে আমি অভিনন্দনও জানাই। তবে ওরা যদি সঠিকভাবে কাজ করে, কোনো ভেঞ্জেন্সের সাথে, বা আমাকে একটা বদলা নিতে হবে, এইটা যদি না থাকে, আইন যদি আইনের গতিতে চলে, প্রপারলি যদি আইনকে ব্যবহার করা হয়, তাহলে আই ডোন্ট থিঙ্ক দেয়ার ইজ মাচ অফ আ প্রবলেম। সো আমি এদিক থেকে মনে করি আমিনুল ইজ এ গুড চয়েস, হি ইজ নট এ ব্যাড চয়েস ফর দি চিফ প্রসিকিউটর। কিন্তু আমার মনে হয় এই গভর্নমেন্ট শুড কনসিডার যে আইসিটি থাকা উচিত কি না এট অল। আমি এটা বলছি না যে যারা ক্রাইম কমিট করেছে তাদের, আপনি আরেকটা ট্রাইব্যুনাল করেন, আমার কোনো আপত্তি নাই। আপনি এভিডেন্স অ্যাক্ট দিয়ে প্রপারলি একটা ট্রাইব্যুনাল করেন, যেটা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল না, আপনি ডোমেস্টিক ট্রাইব্যুনাল, এটা ইন্টারন্যাশনাল নাম আছে, বাট এটা হচ্ছে ডোমেস্টিক ট্রাইব্যুনাল একটা। তো আপনি একটা প্রপার
বিচারের জন্য একটা নতুন ট্রাইব্যুনাল করেন। হোয়াট ইজ দ্য প্রবলেম? আপনি যারা ধরেন ফিনান্সিয়াল চুরি চামারি করেছে ওদের জন্য আপনি একটা ইকোনমিক ক্রাইম ট্রাইব্যুনাল করেন, ইকোনমিক ক্রাইম আইন করেন। But যা করবেন আইনের আওতায় করবেন। আইসিটি তো 1973 করা হয়েছিল, একটা পারপাস ছিল, তার একটা প্রয়োজন ছিল, ওই প্রয়োজনটা শেষ হয়ে গেছে। এই জন্য আমি মনে করি যে এইটাও আমি চিন্তা ভাবনা করছি যে একটু ট্রাই করা দরকার যে আইসিটির কোনো দরকার আছে কিনা, আর শুড দি গভর্নমেন্ট হ্যাভ অ্যানাদার ট্রাইব্যুনাল। এটাও আমি একটু চিন্তা ভাবনা করছি যে আইসিটি কেও চ্যালেঞ্জ করার জন্য, যে আপনার আইসিটি মনে হয় কিনা যে আইনের শাসনের কথা বলছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু সেটাই বলেছেন যে আইনের শাসন তিনি প্রতিষ্ঠা করতে চান। তিনি বলেছেন আইনের শাসনের মাধ্যমেই বিদেশি সাংবাদিকের প্রশ্নের উত্তরে যে আওয়ামী লীগের সঙ্গেও একটা রিকনসিলিয়েশন সম্ভব। আওয়ামী লীগের কিছু নেতা কর্মী জামিন পাওয়া শুরু করেছেন এমন খবরও বের হচ্ছে। একটা পরিবর্তন বিচারালয়ে দেখা যাবে কিনা, মাসের পর মাস জামিন ছাড়া যেসব বিচার চলছে কিংবা আর্থিক দুর্নীতির অভিযোগ না আনতে পেরে ঢালাও হত্যা মামলা দিয়ে রাখা হয়েছে, এসব ঘটনার একটা অবসান হবে কিনা? 5ই আগস্টের পরের মামলাগুলো যাচাই বাছাইয়ের ঘোষণা এসেছে সরকারের কাছ থেকে। আমি আশাবাদী যে ইনশাল্লাহ এইগুলি সব দেখা হবে, এবং বেলের যে ব্যাপারটা আছে এইটাও মনে হয় যে এখন বেল হওয়া শুরু হবে। তার কারণ হচ্ছে কি, যে বেল যেটা আছে এটা আমার কথা হচ্ছে বেল ইজ এ রাইট। আপনার অধিকার আছে বেল পাওয়ার। আপনাকে কেন আমি জেলে আটকে রাখবো? জেলে আটকে রাখে কেন? যদি আপনি ট্রায়াল ফেস করতে না চান বা আপনি পালিয়ে যাবেন এরকম আশঙ্কা যদি থাকে, তাহলে আপনি জেলে রাখেন। আদারওয়াইজ রিলিজ অন বেল। আপনি বেলের শর্ত দিয়ে দেন, যা যা শর্ত দিতে চান আপনি দেন, কিন্তু বেলে আপনাকে ছেড়ে দেওয়া ইজ উত্তম। উত্তম কেন? আই থিঙ্ক জুরিসপ্রুডেন্সিয়ালি আমার মনে হয় দ্যাট ইজ দি কারেক্ট পজিশন, যে বেল ইজ এ রাইট। আপনি একজনকে, বিকজ ধরেন আপনি 2 বছর 3 বছর আটকালে তারপরে দেখা গেল যে না, সে তো নির্দোষ, ছেড়ে দিলেন। এই 3 বছরটা আপনি ফিরিয়ে দিতে পারবেন না। আজকে ধরেন আইসিটিতে যাদেরকে রেখেছেন, এমন লোকজন আপনি জানেন হাঁটতে পারছে না, 2 জন ধরে হাঁটাচ্ছে, অনেকেই আছে, আমু আছে আমাদের, তারপরে কর্নেল সাহেব আছেন, অনেকেই আছেন এরকম। হ্যাঁ, এদেরকে কেন রেখেছেন? এদেরকে ছেড়ে দিন, দেখেন কামিং ফেস ট্রায়াল, ওরা আসবে, বেলে ছেড়ে দেন, শর্ত দিয়ে দেন, যেমন দেশের বাইরে যেতে পারবে না, অমুক করতে পারবে না, তমুক করতে পারবে না, বা পুলিশ স্টেশনে গিয়ে রিপোর্ট করবে, প্রত্যেক সপ্তাহে একবার গিয়ে রিপোর্ট করবে। আপনি যা শর্ত দিতে চান আপনি দিয়ে দেন, বাট ওদেরকে কেন আপনি এই কষ্টটা কেন দিচ্ছেন ওদেরকে? ওরা তো এই দেশের নাগরিক, ওদের বয়স হয়ে গেছে, দে আর সিনিয়র সিটিজেন্স অফ দিস কান্ট্রি। ঠিক আছে, লেট দেম গো অন বেল। বেল আপনি যদি না দেন, কালকে যদি তারা নির্দোষ পাওয়া যায়, আপনি কি ফিরিয়ে দিতে পারবেন? না। এই যে খায়রুল হক সাহেবকে আটকে রেখেছেন, ফর হোয়াট? উনি একটা রায় দিয়েছেন, রায়ের সাথে এগ্রি করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু যে আইনে আপনি আটকিয়েছেন 219 না কত পিনাল কোডে ওই রায়ের জন্য, সেখানে তো আরেকটা সেকশন আছে, 72 না কত সেকশন আছে একটা পিনাল কোডে, যে ওরা এক্সেপশন, আপনি ওদের বিরুদ্ধে 219 প্রয়োগ করতে পারবেন না। তো ওই যে জজ সাহেবরা দেখেন না চোখে, ওয়াই ডোন্ট দে সি দ্যাট? ওই লোকটা 82-85 বছর বয়স, হি হ্যাজ সার্ভড দিস কান্ট্রি অ্যাজ এ লয়ার, সার্ভ করেছে প্রথমে জজ হিসাবে। দেখেন আমাদের পজিশন কি এজ এ লয়ার, আমাদের হচ্ছে ট্রাস্টিজ অফ ল, আইনের ট্রাস্টি আমরা। আমাদেরকে আইনটাকে ডিফেন্ড করতে হবে, আইনকে নিয়ে চলতে হবে আমাদেরকে, যেন রুল অফ ল দেশে হয়। কিন্তু আমাকে যদি আপনি ট্রাস্ট না করতে পারেন, আমি যদি একটা লয়ার হিসাবে যদি মনে করি যে আই এম নট এ ট্রাস্টি অফ ল, এবং আমি কোনো দলের জন্য বা তার প্রতি আপনার একটা ঘৃণা ইয়ে হয়ে আমি যদি কারো ইয়ে করি, দেন আই এম নট এ লয়ার, দ্যাটস নট রুল অফ ল। ল হচ্ছে ট্রাস্ট। রশিদ, মানে আপনি প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ নামাতে দেখছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন, তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অবশ্যই দেখা হবে পরবর্তী কোনো নিউজে। আসসালামু আলাইকুম।